প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছে সর্দার জাবির নূর ফারহান এবং এই ঘটনাটি তার কাজিনের সাথে ঘটেছিল। প্রতিটি সত্য ঘটনা শেষে আপনাদের জন্য থাকে একটি বিশেষ প্রশ্ন, আর এই ঘটনার শেষেও রয়েছে আপনাদের জন্য বিশেষ প্রশ্ন। তো চলুন আজকের ঘটনাটি শুরু করি। এই ঘটনাটি ঘটেছিল 2017 সালের শেষের দিকে। আমি এবং আমার 3 বন্ধু নূর, নাফিস, মাহিনুর একই কলেজে পড়ালেখা করতাম। কলেজের পরীক্ষার পর তখন বাসায় বসে 1 মাসের ছুটি কাটাচ্ছিলাম। একদিন আমি এবং আমার 3 বন্ধু মিলে ঠিক করলাম যে এই ছুটিতে শ্রীমঙ্গলে বেড়াতে যাব। এক বুধবার সকালে আমরা 4 জন বাসে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু দেরিতে রওনা দেওয়ায় আমাদের শ্রীমঙ্গলে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আমরা একটি ভুল করেছিলাম যে আগে থেকে হোটেল বুক করে আসিনি। আর এই সময় দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের আনাগোনা অনেক বেশি থাকে। আমরা কাছাকাছি প্রায় সকল হোটেলে খোঁজ করে কোনো প্রকার সিট পেলাম না। সকল সিট আগে থেকেই বুক হয়ে আসে। পরে অনেক খোঁজাখুঁজির পর আমরা শহর থেকে একটু দূরে একটি হোটেলে থাকার জন্য একটি রুম পেয়ে যাই। হোটেলটি বেশ পুরনো ছিল, তবে এতে আমাদের কোনো অসুবিধা ছিল না, কারণ হোটেলের আশেপাশের পরিবেশ ছিল খুবই সুন্দর। সবুজ সবুজ গাছগাছালিতে ভরপুর চারিপাশ। এখান থেকে দেখা যায় দূরের পাহাড় শ্রেণী। নেই কোনো যান্ত্রিক কোলাহল, কেবলমাত্র ঝিঝি পোকার ডাক এবং কিছু সময় পর পর পাখির কিচিরমিচির শোনা যায়। আমাদের বেশ ভালো লাগলো হোটেলটি। হোটেলের রিসেপশনিস্ট আমাদের জিজ্ঞাসা করলো, স্যার, আপনারা কয়জন থাকবেন? কারণ আমাদের এখানে একটি মাত্র রুমই ফাঁকা আছে। আমরা 4 জন থাকব। বেশ, তো আপনারা থাকুন 4 জন এখানে। রুমে 2টি বিছানার ব্যবস্থা আছে। বেশ ভালোভাবেই থাকতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। এই বলে রিসেপশনিস্ট আমাদের রুমের চাবি দিয়ে দিল। রুমে প্রবেশ করেই দেখলাম বেশ বড় 2টি বিছানা এবং সাধারণত হোটেলে যেসব চাদর বিছানো থাকে সেই ধরনের চাদর বিছানো। নূর প্রথমে ওয়াশরুমে প্রবেশ করল। মাহিনুর এবং নাফিস নরম গদিওয়ালা সোফার উপর বসে পড়ল। আমি বসলাম বিছানার উপর। হঠাৎ মনে হলো দরজার বাইরে কে যেন আমাদের ডাকছে। মহিলা কণ্ঠ। আমি রুমের দরজা খুলে দেখি এক মহিলা আমাদের সামনের রুমের দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি পেছনে ফিরে মাহিনুরকে ডাক দিলাম, মাহিনুর। পরে আমি আবার সামনে তাকাতেই দেখি সেখানে কেউ নেই। মাহিনুর এসে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ডাকছিস কেন? আরে এই তো কিছুক্ষণ আগে একটি মহিলা আমাদের ডাকতেছিল। আমি এসে দরজা খুলে দেখি একটি মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি পেছনে ফিরে তোকে ডাক দেই। আবার এদিকে ঘুরতেই দেখি মহিলাটি নেই। আরে ধুর, তোর কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আমি তো রুমের ভেতরেই ছিলাম। কই, আমি তো কোনো ডাক শুনিনি। শোন, অনেক পথ জার্নি করে এসেছিস আর পেটেও কোনো খাবার পড়েনি। হ্যালুসিনেশন হয়েছে তোর। তবে শুনেছি এইসব পুরনো হোটেলে বিভিন্ন প্রকার অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। বুঝলাম মাহিনুর তার শেষের কথাটি আমাকে ব্যঙ্গ করে বলল। রাতের খাবারের পর আমরা 4 জন শুয়ে আছি। একটি বিছানায় নূর ও নাফিস এবং আরেকটিতে আমি এবং মাহিনুর। হঠাৎ আমি নিজেকে একটি রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আবিষ্কার করলাম এবং সেই রাস্তার চারপাশে শুধু মাঠ, দূরে 2-1টি গাছ এবং চা বাগান সমেত পাহাড় দেখা যাচ্ছে। চাঁদের আলো পাহাড়ের গায়ে এসে পড়েছে। এবার খেয়াল করলাম রাস্তার উপর একটি মহিলা দাঁড়িয়ে আছে
এবং সেই মহিলার দিক থেকে কান্নার আওয়াজ আসছে। মহিলাটির কাছে গিয়ে দেখি এ সেই একই মহিলা যাকে আমি আমাদের রুমের সামনে দেখেছিলাম। সে যেন আমার কাছে কোনো সাহায্য চাচ্ছে এবং কান্না করছে। হঠাৎ পাশ থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। ওদিকে তাকিয়ে দেখি বাচ্চাটি একটি গাছের নিচে কান্না করছে। ধপাস করে ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখি সকাল 8টা বাজে। সবাই তখনও ঘুমাচ্ছে। আমি তৎক্ষণাৎ মাহিনুরকে ডেকে আমার স্বপ্নের ব্যাপারে বললাম। সে আমাকে বলল যে এটি কেবলই একটি স্বপ্ন মাত্র, এ ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। তবে আমি এই ব্যাপারটি নিয়ে বেশ বিচলিত হয়ে যাই এবং নূর ও নাফিসকেও আমার স্বপ্নের ব্যাপারে বললাম। ওরা আমার সাথে রীতিমতো এ ব্যাপারে মজা করতে লাগলো। নূর বলল যে, ধুর বোকা, এটা তোর মনের ভুল মাত্র। স্বপ্ন দেখে কেউ এতটা বিচলিত হয় নাকি? যা হোক, আমরা সকালের নাস্তা করে এই হোটেলের চারপাশের বিভিন্ন জায়গায় বেড়াতে গেলাম। তারপর হোটেলে এসে দুপুরের খাবার খাওয়ার জন্য এই হোটেলের ডাইনিংয়ে বসলাম। এদিকে মাহিনুর কি একটা কাজের জন্য আমাদের রুমে গেছে। কিছু সময় পর মাহিনুর আমাদের সামনে এসে হাঁপাতে লাগলো। মুখে কোনো কথা না বলে সে আমাদের রুমের দিকে ইশারা করল। আমরা তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি সেখানে অস্বাভাবিক কিছুই নেই। মাহিনুর আমাদের বলে যে সে রুমে পৌঁছে দেখে এক মহিলা আমাদের রুমের ফ্যানের সাথে বাঁধা রশিতে ঝুলে আছে। তখন নাফিস বলল, তুমি কি আমাদের সাথে মজা করছো? আমি তখন মাহিনুরের দিকে লক্ষ্য করি। তার চোখ ভয়ে বিস্ফারিত। এ চোখ দেখে বোঝা যায় যে সে কোনো প্রকার মিথ্যা বলছে না। এই হোটেলে অবশ্যই কোনো গণ্ডগোল আছে। সে রাতে আমরা কিছুটা ভয় নিয়ে ঘুমাতে গেলাম। সকালে ঘুম ভাঙে নূর ও নাফিসের ডাকে। খেয়াল করি যে মাহিনুরও ঘুম থেকে উঠে পড়েছে। নূর ও নাফিস দুইজনই বেশ চিন্তিত। তারা বলে যে তারা দুইজনই নাকি আমার মতোই স্বপ্ন দেখেছে, কিন্তু সেই মহিলাটা তাদের কাছ থেকে সাহায্য চাইছে যে আমরা যেন তার ছেলেকে বাঁচাই। তখনই আমরা এই হোটেলের ম্যানেজারের সাথে দেখা করতে যাই। অনেক চাপাচাপির পর সে আমাদের সব ঘটনা খুলে বলে। 5 বছর আগে এই রুমে একটি লোক তার স্ত্রী এবং একটি বাচ্চা নিয়ে এসেছিল। লোকটি তার স্ত্রীকে অনেক নির্যাতন করত। হোটেলে ওঠার দ্বিতীয় দিন পর লোকটি তার স্ত্রীকে ফ্যানের সাথে রশি বেঁধে ঝুলিয়ে দেয়। এমনকি সে তার বাচ্চাটিকেও মেরে ফেলে এবং দূরে কোথাও মাটিতে পুঁতে ফেলে। আর এরপর থেকেই সেই মহিলাটির আত্মাটি মাঝে মাঝেই ওই রুমে যে থাকতে আসে তার কাছে সাহায্য চাই। ম্যানেজার আরও বলল, আমরা সাধারণত এই রুমে একা কাউকে থাকতে দেই না, কিন্তু তোমরা 4 জন ছিলে বলে মনে করেছিলাম তোমাদের সাথে এমন ঘটনা ঘটবে না। সেই দিনই আমরা সেই হোটেল ছেড়ে বাসে করে ঢাকায় চলে আসি। তবে বাসায় ফিরে ওই হোটেলের ব্যাপারে আমরা বাসার কাউকে কিছু বলিনি। ওই হোটেলটিতে পরে আর এই রকমের কোনো ঘটনা ঘটেছে কিনা তাও আর জানি না। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লেগেছে তা আপনারা এই ভিডিওটিতে লাইক দিয়ে জানাবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আজকের প্রশ্নটি হলো, আপনি কি মনে করেন অপঘাতে মারা যাওয়া ব্যক্তির আত্মা মুক্তি পায় না? আপনার জানা মতে এমন আর কোনো হোটেলের সন্ধান জানা আছে যেখানে এমন ভৌতিক ঘটনা ঘটে? অবশ্যই কমেন্টে জানাবেন।